নন্দিনী সকাল সকাল অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক এমন সময় সুমিত মিমি নামে একটি মেয়েকে বাড়ির ভেতরে নিয়ে আসে আর বলে, মিমি ডার্লিং, এই হলো তোমার বাড়ি। দেখো বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? ওয়াও, ইটস সো নাইস। আচ্ছা, আমাদের বেডরুমটা কেমন? চলো ওটা আগে দেখব। এসব দেখে নন্দিনী যেন আকাশ থেকে পড়ল। সে সুমিতকে বলে, সুমিত, এসব কি? এই মেয়েটা কে? আর তুমি আমাদের বাড়িতে এনে ওকে বেডরুমে নিয়ে যাচ্ছ কেন? ওফো, তোমাকে এত প্রশ্নের আমি উত্তর দিতে রাজি না। তুমি অফিসে যাচ্ছ, অফিসে চলে যাও। কামান ডার্লিং, তোমার বেডরুমটা দেখাই, আসো। এই দাঁড়াও দাঁড়াও, এসব ডার্লিং ডার্লিং কি শুরু করেছো তুমি? পরিষ্কার করে বলো এই মেয়েটা কে, না হলে আমি প্রচন্ড ঝামেলা করব বলে দিচ্ছি। এ হলো আমার গার্লফ্রেন্ড মিমি, আর আজকে আমরা মন্দিরে বিয়ে করেছি, তাই আজ থেকে আমরা স্বামী স্ত্রী। তোমার আর কিছু জানার আছে? সুমিত, তুমি এসব কি বলছো? তোমার কোনো ধারণা আছে? হুট করে কোথা থেকে একটা মেয়েকে তুলে এনে তুমি তোমার স্ত্রী বলছো? আরে আমি তোমার স্ত্রী, আমি থাকতে তুমি অন্য একটা বিয়ে করতে পারলে? দেখো নন্দিনী, আমি এ বিষয়ে তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। আমার লাইফে আমি কিভাবে কাটাবো আর না কাটাবো সেটা আমার ব্যাপার। তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত থাকো। ঠিক এমন সময় নন্দিনীর শাশুড়ি অম্বিকা দেবী সেখানে আসে। নন্দিনী তাকে বলে, মা দেখুন না, আপনার ছেলে কি সব বলছে। ও নাকি বিয়ে করে এনেছে। আপনি কিছু একটা বলুন মা, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। আমি আর কি বলবো বলো, ও যথেষ্ট বড়, নিজের জীবন কিভাবে কাটাবে সেটা ওই জানে। এখানে আমি ওকে কিছু বলতে পারবো না। কিন্তু মা, বাবা তোরা ভেতরে যা, আমি তোদের জন্য চা টিফিন পাঠাচ্ছি। এই বলে অম্বিকা দেবী সেখান থেকে চলে যায়। নন্দিনী কি করবে না করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে ব্যাগ হাতে নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অফিসে এসে নন্দিনী নিজেকে ঠিক রাখতে পারছিল না। বারবার তার সমস্ত ঘটনা মনে পড়ে যাচ্ছিল। কিভাবে তার জীবন উল্টো পাল্টা হয়ে গেল। 7 বছর আগে তার সঙ্গে সুমিতের বিয়ে হয়েছিল। ছোটবেলা থেকে টিউশন পড়িয়ে পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। তারপর ছোট একটা কোম্পানিতে জয়েন করে সেখানে দিন রাত পরিশ্রম করে এই বড় জায়গায় চাকরিটা পাই। আজ কত কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছি। এই সংসারের সমস্ত খরচের দায়িত্ব নিজের মাথায় নিয়েছি। আর আজ আমার স্বামী আমার সাথে এরকম করতে পারলো? ও একবারের জন্য ভেবে দেখলো না যে আমি কাদের জন্য এসব করেছি? এক নিমিষে সবকিছু মাটি করে দিল। এইসব ভাবতে ভাবতে নন্দিনী তার মা অচলা দেবীকে ফোন করে। মা দেখো কি হয়ে গেল, সুমিত আবার বিয়ে করেছে, ও সংসারে নতুন বউ এনেছে। আমি এখন কি করব মা? আমি এই ঘটনাটা শুনেছি মা, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি বা কি করতে পারি বল? জামাই যখন নতুন বিয়ে করেছে তখন সেখানে তো আমার বলার কিছু থাকতে পারে না। তার মা নিজেই যখন তাকে কিছু বলছে না, তখন আমি বললে সে কি আর শুনবে বল? তার মা কিছু বলেনি, কারণ বিয়েটা তার নিজের ছেলে করেছে। আর এখানে তোমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মা, আর তুমি কোনো কথা বলবে না? আমি বলেও কোনো লাভ হবে না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এবার তুই নিজেকে সামলে নে, দেখ এরপর কি করবি না করবি। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। ঠিক আছে, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি বসে বসে মজা দেখো, তোমার মেয়ের সংসার ভেঙে গেল, আর তুমি বসে বসে এগুলো উপভোগ করো। এই বলে নন্দিনী ফোন রেখে দেয়। সন্ধ্যাবেলা যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার স্বামী নতুন স্ত্রী এবং মাকে নিয়ে সোফায় বসে বসে আড্ডা দিচ্ছে। আর বলো না মিমি, সুমিত তো ছোটবেলা থেকেই দুষ্টু। একবার কি হয়েছে শোনো, আমি বাজারে গেছি, সঙ্গে ওকেও নিয়ে গেছি। একজন বয়স্ক মহিলা বাজারে বসে বসে মাটির ঘড়াতে শরবত বিক্রি করছিল। ও সেই শরবত খাবে বলে কি বায়না! আমি ওকে শরবত কিনে দিইনি বলে ও কি করলো জানো? একটা ঢিল নিয়ে মাটির ঘড়াটা পুরো ভেঙে দিল। হে বাবা, সত্যি সত্যি তুমি এত দুষ্টু ছিলে? তারপর কি হলো মা? কি আর হওয়ার, পুরো টাকাটাই আমাকে দিতে হলো। এরকম কত ছেলের হাত পা ভেঙে দিয়েছিল, তার যে কত টাকা দিলাম তার তো কোনো ঠিকই নেই। তাহলে তো আমাকে খুব সাবধানে থাকতে হবে। তোমার মতো ডানপিটে ছেলে সামলানো খুবই মুশকিল। তোমাকে একেবারে সাবধানে থাকতে হবে ডার্লিং, তুমি আমার কাছে অনেক স্পেশাল। আরে আসতে বলো, মা পাশে বসে আছে তো। আচ্ছা ঠিক আছে, মা যখন থাকবে না তখন বলবে, কেমন? আচ্ছা যাও, এখন রেডি হয়ে নাও, আজকে আমরা মুভি দেখতে যাব, তারপর ডিনার। সত্যি? আমি এক্ষুনি সেজে আসছি। মা আপনিও চলুন না আমাদের সাথে, খুব মজা হবে। হ্যাঁ মা, আমি 3টে টিকিট কেটে রেখেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমরা দুজনে যখন এত করে বলছো তাহলে আমিও রেডি হয়ে যাই, কি বলো? অনেক দিন হয়ে গেল একসঙ্গে কোথাও বেড়াতে যাইনি। এভাবেই তারা যখন কথাবার্তা বলছিল
দরজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দিনী সবকিছু লক্ষ্য করছিল। সে মনে মনে বলে, এই ডাইনিটা একদিনেই আমার শাশুড়ি আর স্বামীকে হাতের মুঠোয় করে নিয়েছে। কিভাবে নির্লজ্জের মধ্যে সবাই সিনেমা দেখতে যাচ্ছে দেখো। আমি যে বাড়িতে এসেছি সেই খেয়ালও কারণ নেই। সবাই এত স্বার্থপর কি করে হতে পারে। কিছুক্ষণ পর নন্দিনী লক্ষ্য করে মিমি তার অ্যানিভার্সারির শাড়ি পরে বেরিয়ে এসেছে। তাকে দেখে নন্দিনীর মাথা থেকে পা পর্যন্ত পুরো গরম হয়ে যায় এবং সে তেলে বেগুনে জ্বলে গিয়ে বলে, এই মেয়ে, তোর সাহস কি করে হলো আমার অ্যানিভার্সারি শাড়ি পরার? তোর তুই আমার শাড়িতে হাত দিয়েছিস কেন? আরে আরে, আমাকে চেঁচিয়ে কি হবে? এই শাড়িটা তো আমার হাজবেন্ড নিজের হাতে আমাকে বার করে দিয়েছে। আমায় নাকি এই কালারটা খুব মানায়, তাই তো আমি পরলাম। এই যে মা আসছে। আচ্ছা মা, আমাকে এই শাড়িটা কেমন লাগছে বলুন তো? আরে বাহ, তোমাকে তো একেবারে রূপশ্রী মেনকা লাগছে, একেবারে স্বর্গের অপ্সরা। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে একটা কালো টিপ পরিয়ে দিই। আজকাল সুন্দরীদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায়। শাশুড়ির এই আদিক্ষেতা নন্দিনীর একেবারেই সহ্য হচ্ছিল না। তাও সে সবকিছু মুখ বুজে শুনতে থাকে। কিছুক্ষণ পর সুমিত সেখানে আসে। তারা বেরোতে যাচ্ছিল, ঠিক এমন সময় নন্দিনী বলে, সুমিত, আমাকে 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আমিও তোমাদের সঙ্গে যাব। মা তাড়াতাড়ি চলো, সিনেমার সময় হয়ে গেল তো। আমি আর একটা মিনিটও সময় নষ্ট করতে চাইছি না। এরপর তারা তিনজনে বেরিয়ে পড়ে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দিনীর চোখে জল চলে আসে। এত কিছু হয়ে যাওয়ার পরও আমি নির্লজ্জের মতো রিকোয়েস্ট করলাম, তাও শুনলো না। সুমিত কি চাইছেটা কি? ও কি আমাকে নিজের জীবন থেকে সরে যেতে বলছে? ওর কি আমার প্রতি কোনো ভালোবাসা, কোনো ফিলিংস নেই? ও এসব কি করে করতে পারছে? আর মা তো আমাকে কত ভালোবাসতো। এখন তো মা যেন আমাকে সহ্যই করতে পারছে না। দুদিনের মেয়েটার সঙ্গে এমন ভাবে কথা বলছে যেন ওটা ওনার মেয়ে, আমি কেউ না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। নন্দিনী তার নিজের বাড়িতেই একেবারে একঘরে হয়ে যায়। সে সকাল থেকে উঠে নিজের কাজ করত, অফিস যেত, আর সন্ধ্যাবেলায় সে একা একা খাবার খেত, আবার ঘুমাতে চলে যেত। এদিকে বাকি তিনজন যেন চাঁদের হাট বসিয়েছিল। সারাদিন হই হই গল্প করা, আনন্দ করা, একসঙ্গে খাওয়া, বেড়াতে যাওয়া, এসবই করতে থাকে। নন্দিনীর বুকে সবকিছু পাথরের মতো চাপা হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। কারণ না তো তার স্বামী তার কোনো কথা শুনতে চাইতো, আর নাইবা তার শাশুড়ি। একদিন নন্দিনী রান্নাঘরে নিজের জন্য স্যুপ তৈরি করছিল। সেদিন রান্নার মেয়ে আসেনি, তাই মিমিও একদিকে রান্না করছিল। রান্না করে মিমি খাবারগুলো টেবিলে নিয়ে গিয়ে সাজায় আর বলে, সুমিত, মা, তাড়াতাড়ি চলে আসো। দেখো, আমি তোমাদের জন্য গরম গরম লুচি আর চিকেন কষা বানিয়েছি, আর সঙ্গে পায়েসও বানিয়েছি। আরে বাহ, পায়েস বানিয়েছো? তুমি জানো আমি পায়েস খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, এতদিন পর জানলাম। আমি যদি এটা আগে জানতাম তাহলে তোমাকে এতদিনে 4 বার পায়েস খাওয়ানো হয়ে যেত। আমার স্বামী কোনো জিনিস পছন্দ করে আর আমি সেটা তাকে বানিয়ে খাওয়াবো না, এটা তো হতেই পারে না, বলো? দেখলে তো মা, মিমি কত ভালো। আমি কি পছন্দ করি না পছন্দ করি সব দিকে ওর খেয়াল আছে। পায়েস পছন্দ করি শোনার পরেতেই সঙ্গে সঙ্গে পায়েস বানিয়ে দিয়েছে। সত্যি, তুমি যদি এইভাবে আমার খেয়াল রাখো না, তাহলে আমি 2 দিনেই ফুটবল হয়ে যাবো। হা হা হা। হলে হবে, ফুটবল হলে ক্ষতি কি? কত সুন্দর গোলুমোলু দেখতে লাগবে বলো তো। ঠিক এমন সময় নন্দিনী সেখানে আসে আর বলে, সুমিত, তুমি এসব মিষ্টি জিনিস খেও না তো। কত কষ্ট করে আমি তোমার ডায়েট চার্ট বানিয়ে দিয়েছিলাম, তোমাকে সারাদিন স্যালাড খেয়ে থাকতে হবে। এসব জাতা খেয়ে নিজের ফিগারটা খারাপ করো না সুমিত। বইয়ের হাতের আদর আর খাবার খেয়ে যদি স্বামী একটু মোটা হয় তাহলে তাতে কোনো ক্ষতি নেই। সুমিত, তুমি নিশ্চিন্তে খাবারগুলো খাও, তোমার হেলথের দায়িত্ব আমার। নিশ্চয়ই ডার্লিং, তুমি এত ভালোবেসে আমার জন্য খাবার তৈরি করেছো আর আমি সেগুলো খাবো না, তা তো হতেই পারে না। বডি ফিটনেসের কোনো প্রয়োজন নেই। আমি এখন আমার বইয়ের মনটাই ঠিক রাখতে চাই। সে যেটাতে হ্যাপি, আমিও সেটাতেই হ্যাপি। তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমার তো চোখে জল চলে আসছে। দাও মিমি, আমাকে এক বাটি পায়েস দাও। অনেক দিন হয়ে গেল বাড়ির তৈরির পায়েস খাইনি। আজ ভাগ্যেতে যখন পায়েস এসেছে তখন তো ছেড়ে লাভ নেই। এরপর তারা সবাই মিলে মজা করে পায়েস খেতে থাকে। এদিকে নন্দিনী সবকিছু দেখে এবং মিমির প্রতি তার রাগের সীমা ছাড়িয়ে যায়। খাওয়া দাওয়া করে সবাই চলে গেলে নন্দিনী মিমির কাছে আসে আর বলে, এই মেয়ে, তুই কি পেয়েছিস বলতো? আমার স্বামী আর শাশুড়িকে নিজের হাতেই মুঠো করে নিয়েছিস তো দেখছি। তুই জানিস প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করলে সেটা ইল্লিগাল হয়। আমি তোর নামে কেস করব, তোকে জেলের হাওয়া খাওয়াবো, তারপর বুঝবি কত ধানে কত চাল।
আচ্ছা, তুমি বারবার আমাকে এরকম সব কথা বলতে থাকো কেন বলো তো? তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি আজ কেস করবে, আমি কালকে বিল পেয়ে যাব। তারপর তোমাকে ডিভোর্স দিয়ে সুমিত আমাকেই বিয়ে করবে। তখন তো তোমার আর কিচ্ছু করার থাকবে না, তাই না? তাই শুধু শুধু এসব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দিয়ে আমাদেরকে হ্যাপি থাকতে দাও তো, আর নিজেও হ্যাপিতে থাকো। তুই হ্যাপিতে থাকতে চাইছিস তো? দাঁড়া, আমি তোকে খুব হ্যাপিতে রাখবো। আরে একটা দিন যাক, তারপর দেখাচ্ছি কি করে তুই হ্যাপিতে থাকিস। পরের দিন নন্দিনী অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকে। সুমিত ঘুম থেকে উঠে চায়ের টেবিলে বসে। তখন নন্দিনী তার কাছে যায় আর বলে, সুমিত, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি এখন তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি আর মিমি এখন লং ড্রাইভে যাব। তুমি আগে আমার সঙ্গে কথা বলবে, তারপর যেখানে যাওয়ার সেখানে ইচ্ছে যাবে। প্লিজ আমার সাথে 2 মিনিট কথা বলো সুমিত। আমি এভাবে এসব কিছু সহ্য করতে পারছি না। প্লিজ সুমিত। আচ্ছা ঠিক আছে, যা বলার আছে বলো। সুমিত, আমি কোন দায়িত্বটা পালন করিনি বলো তো? এই বাড়ি দেখাশোনা করা, সমস্ত খরচ সবকিছু আমিই করেছি। তোমাকে কোনোদিনও একটা টাকার জন্য বলিনি। সারা দিন রাত অফিসে কাজ করি, আর তুমি আমার চোখের আড়ালে এই কাণ্ড করে বসলে। তুমি শেষে দ্বিতীয় বিয়ে করলে সুমিত। আচ্ছা নন্দিনী, সংসারের টাকা দেওয়া মানে কি সংসারের পুরো দায়িত্ব নিয়ে নেওয়া? সংসারে কি হচ্ছে না হচ্ছে তার তো খেয়াল তুমি রাখো না। মায়ের ওষুধ দরকার কিনা, আমার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, আমার শারীরিক কন্ডিশন ঠিক আছে কিনা, এ সব কিছু খবর তোমার কাছে ছিল? আমি সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকি সুমিত। এইসব ছোটখাটো ব্যাপার দেখার সময় আমার নেই, আর তুমি সেটা ভালো করে জানো। তুমি এর জন্য আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করবে? শুধু একটু কারণ নয় নন্দিনী, লাস্ট কবে তুমি আমার সঙ্গে খেতে বসেছো বলো? তাছাড়া তুমি আমার সঙ্গে কখনো ভালো করে কথাও বলেছো? এমনিতে তুমি বেবিও নিতে রাজি না। একটা বাচ্চা নেওয়ার কত শখ ছিল আমার, তুমিও সেই স্বপ্নটাও শেষ করে দিয়েছো। শুধু কাজ আর কাজ আর কাজ। টাকা ইনকাম করাটা কি জীবনে সবকিছু? জীবনে পরিবারটা কোনো ম্যাটার করে না? আমি জানি সুমিত, আমি তোমাকে আর মাকে সময় দিতে পারিনি, কিন্তু আমি তো বাড়ির কাজের লোক, রান্না করার লোক রেখেছি সুমিত। ওদের সবাইকে সময় মতো তো টাকা দিচ্ছি। আর আমি কি করব বলো? কাজের লোক যদি সংসার সামলে নিতে পারে তাহলে মানুষ আর বিয়ে করতো না নন্দিনী। তাহলে পরিবারের কোনো দায়িত্বও থাকতো না। তুমি ওসব কিছু বুঝবে না। তোমার কাছে তো শুধু কাজ আর টাকা, এর বাইরে তো তুমি আর দেখতেও পাও না। হ্যাঁ, আমি মানছি আমার ভুল হয়েছে। তোমাকে আর মাকে আমি ইগনোর করেছি। আজ তার শাস্তিও আমি পাচ্ছি সুমিত। এখন তোমার মনে হচ্ছে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে থাকি, কিন্তু আমি কি আর সে মর্যাদা পাবো? তোমার জীবনে তো এখন অন্য মেয়ে এসে গেছে, আর কখনই আমাদের লাইফটা আগের মতো হতে পারবে না। তাই আমি ঠিক করেছি আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা হ্যাপিতে থাকলে আমার আর কিচ্ছু চাই না। আরে আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এসব বলছো কেন? তুমি কোথায় যাবে না? আরে তোমাকে কাজ আর চাকরি ছাড়তে হবে না। শুধু জীবন আর সংসারটাকে একটু ব্যালেন্স করতে শেখো। অফিসের কাজ অফিসে ছেড়ে আসবে, আর বাড়ির সময়টা বাড়িতে দেবে, তাহলেই তো হয়। এসব তো ঠিক আছে সুমিত, কিন্তু মিমি, মিমি কি এ বাড়িতেই থাকবে? না না, মিমি কেন এই বাড়িতে থাকবে? মিমির সংসার আছে, ছেলে পুলে আছে, ও তো ওর নিজের বাড়িতে থাকবে। হ্যাঁ নন্দিনী, আমি আর এখানে থাকবো না। আমার দায়িত্ব শেষ। আসলে আমি সুমিতের ছোটবেলাকার বন্ধু। আমরা দুজন আর আন্টি মিলে এই নাটকটা করেছিলাম, যাতে করে তুমি তোমার সংসারের দায়িত্বটা বুঝে নাও। এভাবেই নন্দিনী সমস্ত সত্যটা জানতে পারে, এবং সে মনে মনে শপথ করে তারপর থেকে সে সংসার এবং অফিস দুটোকেই সমান মর্যাদা দেবে ও গুরুত্ব দেবে। এরপর থেকে তাদের সংসারে আর কোনো সমস্যাই থাকে না। শহরের এক প্রান্তে অনেক খেটে খাওয়া দিনমজুর ও গরিব মানুষের বসবাস। এই স্থানের এক বাসিন্দা হরনাথ এক মিলে চাকরি করত, কিন্তু গত বছর ভারী মেশিন পড়ে যাওয়ার কারণে তার একটি পা জখম হয়ে যায়। সেই পা নিয়ে হরনাথ আর কোনো কাজই করতে পারে না। 1 বছর থেকে সে বাড়িতেই বসে আছে। এভাবে সংসার চলে না। বাড়িতে তার এক ছেলে ও মেয়ে। এমন অভাবের দিনে তার স্ত্রী যমুনা বলে, আমি বলি কি, এভাবে আর কতদিন কাটবে? দেখতে দেখতে তো বাড়ির সমস্ত জিনিসপত্র এক এক করে বিক্রি হয়ে যাচ্ছে। থালা হাঁড়ি বাটি ঘটি যা ছিল সবই তো গেছে। এবার দুটো রোজগার না করলে ছেলেমেয়েরা খাবে কি? কি করবো বলো, এই কোড়া পানে দিনমজুরে কাজ করতে পারি না। তাছাড়া যে বসে বসে কোনো কাজ করবো তারও উপায় নেই। যা কাজই করতে যাই না কেন, কোড়া মানুষ থেকে তাড়িয়ে দেয়। আমি ভাবছি কোনো বাড়িতে কাজ নেব, এতে করে অন্তত আমাদের না খেয়ে মরতে তো হবে না। যমুনা এর আগে হরনাথকে কাজের কথা বলেছিল, কিন্তু বারবারই হরনাথ তাকে লোকের বাড়িতে কাজ করতে বারণ করেছে। এইবারে সে আর কিছুই বলতে পারল না। কয়েকদিন থেকেই যমুনা কাজের সন্ধান করতে থাকে। এদিকে ওদিকে খোঁজ করার পরে শেষে যমুনা একটি বাড়িতে কাজ পেয়ে যায়।
এরপর সে সেখানেই কাজ শুরু করে। কয়েকদিন কাজ করার পরেই যমুনা বুঝতে পারে বাড়ির মালকিন দেবশ্রী ম্যাডাম খুব কড়া মেজাজের মহিলা। তিনি যমুনাকে বলেন, শোনো যমুনা, তোমাকে প্রথম থেকেই বলে রাখি, কাজের সময় মতো আসবে আর সমস্ত কাজ শেষ করে তবেই বাড়ি যাবে। আর হ্যাঁ, তোমার চুরি করার স্বভাব নেই তো? আগের মেয়েটা চুরি করতে বলে তাকে এখান থেকে ভাগিয়ে দিয়েছি। এরকম কিছু করলে তোমাকে আমি আস্ত রাখবো না। ম্যাডাম, আমি গরিব মানুষ ঠিকই, কিন্তু এসব বাজে অভ্যাস আমার নেই। দুটো পয়সার জন্যই আমি আপনার বাড়িতে কাজ করছি। কেন আমি আপনার ক্ষতি করতে যাব বলুন তো? শোনো, এইসব তেল মাখানো কথা আমার একেবারে পছন্দ নয়। এখন যাও, গিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করো। ফাঁকিবাজি কিন্তু আমি একেবারে সহ্য করতে পারি না। এরপর যমুনা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শীত নামে। দেবশ্রী ম্যাডাম যমুনাকে ডেকে বলেন, শোনো যমুনা, বেশ শীত পড়েছে। আজ তুমি আমাদের সমস্ত লেপ কম্বলগুলো রোদে ছাদে দিয়ে এসো, তারপর ওগুলোকে তুলে নিয়ে আসবে। যমুনা এক এক করে সমস্ত লেপ কম্বল ছাদে নিয়ে গিয়ে রোদ খাইয়ে সেগুলোকে নামিয়ে আনে। মাইনের তুলনায় তাকে অনেক বেশি পরিশ্রম করতে হতো, কিন্তু সে তার নিজের ছেলে মেয়েদের কথা ভেবে পরিশ্রম করতে ভয় পেত না। এদিকে শীত ধীরে ধীরে বাড়তেই থাকে। একদিন রাতে যমুনার ছেলে পল্টু বলে, মা, আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডায় হাত পা একদম যেন জমে যাচ্ছে। মা, আমারও খুব ঠান্ডা লাগছে। আমার দিকটা তো পুরো ছেঁড়া। এই ছেঁড়া জায়গাটা থেকে হু হু করে বাতাস ঢুকছে। মা, দাঁড়া, আমি ওখানটাতে কিছু একটা দিয়ে দিই। এই বলে যমুনা সেই ছেঁড়া জায়গায় এক টুকরো কাপড় চাপা দিয়ে দেয়, কিন্তু তাতেও শীত যায় না। তখন পল্টু বলে, মা, কালকে শেখরদের বাড়িতে একটা কি সুন্দর কম্বল দেখেছি, যেন পুরো ভাল্লুকের লোমের গায়ের মতো। মা, ওই রকম একটা কম্বল কেনো না, ঠিক নরম আর সুন্দর মতো। বাবা, ওইসব কম্বলের তো অনেক দাম। আমি লোকের বাড়িতে কাজ করে পেট চালানোর চেষ্টা করছি। আমি কি আর অত দামি কম্বল কিনতে পারি বল? মা, তাহলে তুমি এমন একটা কম্বল কেনো যেটা খুব বেশি দামও নয়। এই কাঁথাটা তো একেবারে ফুটো আর ছেঁড়া, এদিকে আর শীত যায়। আচ্ছা ঠিক আছে মা, এই মাসে মাইনে পেলে আমি তোদের জন্য একটি কম্বল কিনে আনবো। এবার শান্ত হয়ে ঘুমা। মা, তুমি সত্যি বলছো? তুমি কম্বল কিনে আনবে? ইয়ে, কি মজা কি মজা! মা আমাদের জন্য কম্বল কিনে আনবে। দিদি, আমরা তখন খুব আরাম করে ঘুমাবো বল। কম্বল গায়ে দিলে আমাদের আর ঠান্ডাই লাগবে না। এরপর যমুনা মনে মনে বলে, আমার বাচ্চারা ভালো মন্দ খাওয়া পড়া খেলা এসব কিছুই চায় না। এই শীত থেকে বাঁচার জন্য একটু কম্বল চাই শুধু, আর আমি সেটাও দিতে পারছি না। না না, কালকে ম্যাডামের কাছ থেকে কিছু অ্যাডভান্স টাকা চাইবো, তারপরে একটা কম্বল কিনে আনবো। পরের দিন যমুনা কাজে যায়। তাকে আসতে দেখে দেবশ্রী ম্যাডাম বলেন, এই যে মহারানীর এতক্ষণই সময় হলো। বলি, তুমি যদি এত দেরি করেই আসবে তাহলে আসার দরকারই বা কি শুনি? অর্ধেক কাজ তো আমাকেই করতে হয়, বাকিটা না হয় আমিই করে নেব। ম্যাডাম, শীতের বেলা, তার উপরে আমার ছোট ছোট বাচ্চা, ওদেরকে কিছু খেতে দিয়ে আমি এখানে আসি, তাই একটু দেরি হয়ে গেছে। সকাল 8টা বাজে, এতক্ষণে বাড়ির সমস্ত কাজ হয়ে যাওয়ার কথা। এভাবে দেরি করলে কিন্তু আমি আর তোমাকে কাজে রাখতে পারবো না, এই আমি বলে দিলাম। এই জন্যই বলে, এইসব গরিব মানুষদেরকে দেখে শুনে তবেই কাজে রাখতে হয়। এভাবে বলবেন না ম্যাডাম, আমি বিপদে পড়ে আপনার বাড়িতে কাজে এসেছি। এখন আমাকে তাড়িয়ে দিলে আমার আর যাওয়ার কোনো পথ থাকবে না। আমি আর দেরি করে আসবো না ম্যাডাম, কাল থেকে আমি 7:30টাতে চলে আসবো। থাক, এখন একা কান্না না কেঁদে রান্নাঘরে গিয়ে সমস্ত কাজগুলো করে আমাকে উদ্ধার করো। এরপর যমুনা রান্নাঘরে চলে যায়। প্রথমে চা জল খাবার করে সে দেবশ্রী ম্যাডামকে খেতে দেয়। তারপর বাসি থালা বাসন সবকিছু ধুয়ে সে রান্না চাপায়। এমন সময় দেবশ্রী ম্যাডাম তার খাওয়া শেষ করে একটা বাসন নিয়ে এসে সিঙ্কে রাখেন এবং বলেন, এই যে দিদিমণি, এইসব বাসনপত্রগুলো টেবিল থেকে আনার দায়িত্ব কার শুনি? তুমি কি দিন দিন নতুন হয়ে যাচ্ছ নাকি? কাজ করার মন না থাকলে ভালো করে বলে দাও। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, বুঝেছো? আমার বাড়িতে কাজ করবে বলে হাজার কাজের লোকে লাইন পড়ে আছে। দিদি, আমি এক্ষুনি এক সিঙ্ক থালা বাসন বেজেছি। এখানে জায়গা ছিল না বলে আমি এগুলোকে আগে পরিষ্কার করেছিলাম। এক্ষুনি আমি ওগুলোকে আনতেই যাচ্ছিলাম। আমি যাই বলি না কেন, প্রত্যেক কথা ঠিক উত্তর তোমার রেডি থাকে বলো? খুব চালাক ভাবো নিজেকে নাকি? তাড়াতাড়ি রান্নাটা সেরে কাপড়গুলো কেচে দাও, তারপর আমার রুমটা পরিষ্কার করার আছে। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি একটু গিজারের সুইচটা অন করে দেবেন? কাপড়গুলো কাচার জন্য একটু গরম জল হলে খুব ভালো হতো। ও বাবা, এ তো দেখছি মডার্ন কাজের লোক। কাপড় কাচার জন্য আবার গিজারের দরকার? বলি, এত আরামে কাজ করতে হলে তো আমি নিজেই সব কাজ করে ফেলতাম, পয়সা দিয়ে শুধু শুধু তোমাকে কেন রাখতাম? আচ্ছা আচ্ছা ম্যাডাম, গিজার চালাতে হবে না, আমি এই ঠান্ডা জলেই কাপড় কেচে নেব।
এরপর যমুনা ঠান্ডা জল দিয়ে কাপড় চোপড় কাচে। সারাদিন এত জল ঘাটাঘাটি করার পর তার হাত পা একেবারেই অসাড় হয়ে যায়। সমস্ত কাজকর্ম সেরে সে দেবশ্রী ম্যাডামের কাছে আসে। দেবশ্রী ম্যাডাম তখন রুম হিটারের কাছে বসে সন্দেশ খাচ্ছিল। কি হলো, তুমি এভাবে হঠাৎ এখানে দাঁড়িয়ে আছো যে? কিছু বলবে নাকি? ম্যাডাম, এই যন্ত্রটা কি? এর থেকে তো বেশ ভালো গরম গরম বাতাস বেরোচ্ছে দেখছি। এটার কি অনেক দাম? হ্যাঁ, এটার অনেক দাম। তোদের মতো গরিব ফকিরদের জন্য এইসব নয়। তা কি বলবি তাড়াতাড়ি বল। এভাবে আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার মুডটা নষ্ট করিস না। ম্যাডাম বলছিলাম, আপনি যদি এ মাসের বেতনের কিছুটা অ্যাডভান্স দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আসলে অনেক ঠান্ডা পড়েছে তো, আর আমাদের বাড়িতে একটাও কম্বল নেই। আমার বাচ্চাগুলো ঠান্ডায় বিনা কম্বলে খুব কষ্ট পাচ্ছে। ওদের জন্য একটা কম্বল কিনতে হবে। কি, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? এই 15 দিন হলো তুই কাজে এসেছিস, মাইনে হতে এখনো 15 দিন বাকি, তার উপরে তুই অ্যাডভান্স চাইছিস? এই জন্যই তো বলে এই গরিব লোকেদের খুব লোভ। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিটারটাকে দেখছিস, এবার বল তোর এই হিটারটাও চাই? আপনি ভুল বুঝছেন ম্যাডাম, আমি আপনার কোনো জিনিসে লোভ দিইনি। সত্যি আমার ছেলেমেয়েরা শীতে অনেক কষ্ট পাচ্ছে। শোন, আর একটা কথা বললে না আমি তোকে কাজ থেকেই সরিয়ে দেব। যা এখান থেকে, ভাগ। এভাবেই দেবশ্রী ম্যাডাম তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ম্যাডামের এরকম আচরণে যমুনা অনেক কষ্ট পায়। সে চোখে জল নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় সে রাস্তার পাশে একটি মেলা দেখতে পায়। সেই মেলাতে এক জায়গায় একটি বোর্ডে লেখা ছিল বসে রান্নার প্রতিযোগিতা। শীতের সঙ্গে তাল মিলিয়ে রান্না করুন আর পুরস্কার হিসাবে পেয়ে যান ব্র্যান্ডেড কোম্পানির কম্বল। এই লেখা পড়ে যমুনা সেখানে গিয়ে রান্নার কম্পিটিশনে তার নাম দেয়। পরের দিন সকালে সে কম্পিটিশনে সুস্বাদু নলেন গুড়ের পায়েস তৈরি করে। তার হাতের পায়েস খেয়ে বিচারক তাকে প্রথম বলে ঘোষণা করে এবং তার হাতে কম্বলটি তুলে দেন। কম্বল নিয়ে সে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ রাস্তার ধারে একটি বৃদ্ধ মহিলাকে মুখ গুজে পড়ে থাকতে দেখে। তখন সে মনে মনে বলে, এ বাবা, এখানে এই মহিলাটি এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে এনার? আশপাশে তো আর একটাও লোক দেখছি না। এরপর যমুনা এগিয়ে গিয়ে মহিলাটাকে তোলার চেষ্টা করে এবং দেখে তার মাথায় একটি আঘাত। সে কোনো রকমে তাকে তুলে একটি গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণ সেই মহিলার চিকিৎসা হওয়ার পর ডাক্তারবাবু যমুনাকে বলেন, শুনুন, আপনি একে এনেছেন, ওনার মাথায় চোট লেগেছে আর কোমরের হাড়ও ভেঙে গেছে। আমার যতটা মনে হচ্ছে কোনো রাস্তার গুন্ডা ওকে আক্রমণ করে টাকা পয়সা সব কেড়ে নিয়ে পালিয়েছে। ওনার মাথা আমি স্টেচ করে দিয়েছি, এখন ওনাকে একটু স্যালাইন দেওয়া হয়েছে আর কিছু ওষুধপত্রও দেওয়া হয়েছে। এবার আমরা ওনার অপারেশন শুরু করব। আর হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে 10,000 টাকা জমা করে দেবেন। 10,000 টাকার কথা শুনে যমুনা চমকে যায়, কারণ তার কাছে অত টাকা ছিল না। সে একটু ভাবনা চিন্তা করে এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। সে মনে মনে বলে, এক কাজ করলে হয় না? আমি আজকে যে কম্বলটা পেয়েছি এটা তো একটা ব্র্যান্ডেড কোম্পানির কম্বল। আমি যদি এই কম্বলটাকে বিক্রি করে দিই তাহলে নিশ্চয়ই অনেক টাকা পাবো। এখন সেই টাকা দিয়ে এই বয়স্ক মহিলাটা চিকিৎসা করায়। আমার ছেলেমেয়েরা না হয় আর কয়েকটা দিন কষ্ট করে নেবে। এখন এই মহিলার চিকিৎসা করানোটাও বেশি দরকার। এই ভেবে যমুনা সেই কম্বলটিকে নিয়ে গিয়ে মেলায় যায় এবং বেশ কিছুক্ষণ সে ডাক দিয়ে বলে, কম্বল কম্বল, দামি কোম্পানির কম্বল নিয়ে যান দাদা দিদিরা, কম্বল নিয়ে যান। আপনারা এই কম্বল নিয়ে গেলে বড় উপকার হবে, একজনের প্রাণ বাঁচবে। অনেকক্ষণ এভাবে ডাকাডাকি করার সত্ত্বেও কেউ সেখানে এসে কম্বল কেনে না। কিন্তু ভিড়ের মধ্যে এক ভদ্রলোক এ ধরনের কথা শুনে এগিয়ে আসে এবং তিনি বলেন, তুমি কি বললে? এই কম্বল কিনলে একজনের প্রাণ বাঁচবে? তার মানে? দাদা ভাই, একজন রোগী হাসপাতালে ভর্তি, তার অপারেশনের জন্য টাকা লাগবে। 10,000 টাকা দিলে তবেই তার চিকিৎসা হবে। সেজন্য আমি এই কম্বলটা বিক্রি করতে চাই। আমি একজন সমাজসেবী, আমার একটা এনজিও আছে। মানুষের সেবা করা আমার পরম ধর্ম। এই নাও 10,000 টাকা, আর কম্বলটাও তুমি রাখো, শীতেতে তোমার কাজে লাগবে। ভদ্রলোকের কথা শুনে যমুনার চোখে জল চলে আসে এবং সে তাকে বলে, দাদা, এই পৃথিবীতে নিষ্ঠুর মানুষ যেমন আছে তেমনি আপনার মতো দেবতারাও আছে। তাদের জন্যই তো আমাদের মতো অসহায় গরিবদের এত উপকার হয়। তোমার বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছে? এরপর যমুনা তার স্বামীর কথা এবং ছেলে মেয়েদের কথা বলে। কথা বলতে বলতে তার চোখে জল আসে। তখন ভদ্রলোক তাকে বলেন, ওহো, এইভাবে কেঁদো না। তুমি আমাকে দাদা বলে ডেকেছো। তা বোন, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি যদি চাও তাহলে আমাদের এনজিওতে কাজ করতে পারো। তোমার প্রাপ্য মাইনে আমি তোমাকে দেব। আর তাছাড়া আমাদের এনজিওর বয়স্ক মানুষদের সেবা শুশ্রূষা করার সুযোগও পাবে। আর হ্যাঁ, তোমার স্বামীকেও ডেকো, ওনাকে ওনার মতো একটা কাজ দিয়ে দেব, আর তা বাবদ কিছু টাকাও পেয়ে যাবে।
সত্যি বলছেন দাদা? আপনি তো আমার বড় উপকার করলেন। আপনি আমাকে আপনার এনজিওর ঠিকানা দিন, আমি কাল থেকেই ওখানে কাজে লাগবো। এরপর সেই ভদ্রলোকের নাম ঠিকানা নিয়ে যমুনা হাসপাতালে ফিরে আসে এবং টাকা জমা দেয়। এদিকে সেই বয়স্ক মহিলার জ্ঞান ফিরে আসে। তিনি ডাক্তারবাবুকে তার মেয়ের ফোন নাম্বার দিয়ে তাকে সেখানে ডেকে পাঠান। তার মেয়ে আর কেউ নয়, সেই দেবশ্রী ম্যাডাম ছিল। ডাক্তার দেবশ্রী ম্যাডামকে সব কিছু বলে, কিভাবে যমুনা তার মাকে রাস্তা থেকে এনেছে এবং অপারেশনের টাকা জমা দিয়েছে। সবকিছু শুনে দেবশ্রী ম্যাডাম কান্নায় ভেঙে পড়েন এবং তিনি বলেন, যমুনা, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। তুমি যদি মাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে না আনতে, তাহলে হয়তো আজ আমি আমার মাকে ফিরেই পেতাম না। আমায় ক্ষমা করো যমুনা। ম্যাডাম, মানুষই তো মানুষের উপকারে আসে। যখন কোনো মানুষ বিপদে পড়ে, তখন যদি আমরা একটু সদয় হয়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে সে অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারে। আমি কেবলমাত্র মনুষ্যত্বটাই দেখিয়েছি। তুমি আমায় ক্ষমা করো যমুনা। তোমার কি লাগবে বলো? কম্বল, হিটার, আমি তোমাকে সব কিনে দেব। আজকে আমি তোমাকে তোমার মাইনেটাও দিয়ে দিচ্ছি। আর এই নাও, এইটা তোমার অ্যাডভান্স টাকাটা। দেবশ্রী ম্যাডামের কাছ থেকে টাকাটা নিয়ে যমুনা গুনে গুনে 15 দিনের মাইনে নিয়ে নিজের কাছে রাখে এবং বাকি টাকাটা তাকে ফেরত দিয়ে বলে, এই নিন ম্যাডাম, আমি আমার 15 দিনের মাইনেটাই নিয়েছি শুধু। বাকি টাকাটা আমার লাগবে না। আর কাল থেকে আমি আপনার কাজেও যাব না। আপনি বরং নতুন কোনো কাজের লোক খুঁজে নিন। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, কাজের লোককে আর ওভাবে অপমান করবেন না। কাজের লোক গরিব হলেও সে মানুষ। এই বলে যমুনা সেখান থেকে চলে আসে। নতুন কম্বল পেয়ে তার ছেলেমেয়েরা মহা আনন্দে নেচে ওঠে আর তারা আরাম করে সেই রাতে ঘুমায়। পরের দিন থেকে যমুনা এবং তার স্বামী এনজিওর সঙ্গে যুক্ত হয় এবং তাদের জীবন ধীরে ধীরে অনেক আনন্দের হয়ে ওঠে।